ঠিক হাসপাতালের সামনে এসে আমি আর আমার বন্ধু এসে দাঁড়ালাম। সামনে বড় করে লেখা রয়েছে চক্ষু হাসপাতাল, সেটাও একবার দেখে নিলাম। সাথে সাথে বেশ কিছু সুন্দরী নার্সকেও দেখে নিলাম, কিন্তু কাউকেই মনে ধরেনি। তাই ভেতরে প্রবেশ করলাম। সিরিয়াল অনুযায়ী আমার নাম্বার আরও একজন রোগীর পরেই, সুতরাং এই সময়টা বসে বসে 22 মাসের মতো কাতরাতে রাখলাম। হঠাৎ সালমান বলে উঠল, বাইনচোদ এমন করিস কেন? মেয়ের কি রোগ আছে? না, তোর বউয়ের আছে। আমি বিয়ে করছি নাকি? কইরে আর কি করবি? সবই তো আমারই দেখতে হবে, করতে হবে। তুই শালা আসলেই একটা। খুব ভালো একটা ছেলে, থাক আর বলতে হবে না, লজ্জা লাগে আমার। ধুরবাল। হঠাৎ পাশ থেকে একটা নার্স উঠে বলে উঠল যে, দেখুন, হাসপাতালে এই ভাষা ব্যবহার করবেন না। তো কি উর্দু ভাষাতে বলবো নাকি? আরে আজব লোক তো আপনি। মানুষ আবার আজব হয় কিভাবে? আজব। ধুর, দেখুন এমন নোংরা ভাষা বলবেন না এখানে। নোংরা ভাষা কোনটা? বাল। সি, আপনার কথা প্রচণ্ড বালময়। নার্সটা আবুল হয়ে তাকিয়ে রইল আমার দিকে। সে ভাবতেই পারিনি যে এমন কিছু বলবো। হঠাৎ ভেতর থেকে আমার নাম ডেকে উঠল। তাই প্রবেশ করলাম ডাক্তারনির রুমে। রুমে প্রবেশ করে দেখলাম ডাক্তারনি উল্টো দিকে বসে একটা কিছু করছে, আর আমাকে বসতে বলছে। চেয়ারে বসলাম। টেবিলের ওপরে কাঠখোদাই করে নামটা লিখা, জাফরিন আহমেদ প্রত্যাশা। বেশ সুন্দর নামটা। তা সমস্যা কি আপনার মিস্টার হিমু আহমেদ? জি, চোখে সমস্যা। তা সমস্যাটা কি সেটা তো বলুন। আসলে দেশে এত সুন্দর মেয়ে যে এক ছেলে 3টা করে বিয়ে করলেও মেয়ে অবিবাহিত রয়ে যাবে। মাগার তবু আমার কোনো মেয়ে পছন্দ হচ্ছে না। আমার উদ্ভট উত্তরে ডাক্তারনি চেয়ারটা ঘুরে আমার দিকে তাকালেন। আমিও বেশ মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম ডাক্তারনির দিকে। সবুজ রঙের শাড়ি, চোখে কাজল, চুলগুলো অবাধ্য, আর ঠোঁটটা নড়ছে হাজারো কথার ভাঁজে। হে মিস্টার। হঠাৎ সালমান আমার পায়ে ঘুঁতা মারলো আর কানে কানে বলল, চুতিয়া মুখ বন্ধ কর। আমি কি বলছি সেটা শোন। ও হ্যাঁ মিস, আপনি কি এখানে মজা নেওয়ার জন্য আসছেন? আপনি কি মজা দিচ্ছেন নাকি যে নিব? সরি। ইটস ওকে। এবার মেয়েটির মুখে রাগের একটা আভা ভেসে উঠল। আপনার সমস্যা কি বলেন? সমস্যা ছিল, এখন সমাধান হয়ে গেছে। মানে? মেয়ে পছন্দ হয়ে গেছে। এ সালমান, তোর ভাবি পাইয়া গেছি। যা, পোলাপাইনদের সিগারেট বিতরণ কর। কি বলছেন এসব আপনি? ওকে জাফরিন, বাই। বলেই বের হয়ে গেলাম হাসপাতাল থেকে। জানি মেয়েটা বেশ ভরকে গেছে, কিন্তু কি আর করা, এত সুন্দর ডাক্তারনি হলে তো একটু ভরকে যেতেই হয়। বাসায় চলে আসলাম। রাতটা বেড়েই চলেছে। বৃষ্টির ফোঁটা ফোঁটা ট্রেনের চালে নিত্যের ঝংকারের মতো শব্দ হচ্ছে। সিগারেটের ধোঁয়াটা সে বৃষ্টির সাথে মিশে যাচ্ছে। হালকা বাতাসে আর নিজের নিঃশ্বাস ভরা টানে ফিল্টারটাও গরম হয়ে উঠেছে। অদ্ভুতর একটা পরিবেশ এখন। চোখে আবারও ভেসে উঠছে সেই মেয়েটার মুখটা, বেশ মায়া মায়া মুখটা। এসব ভাবতে ভাবতে চোখটা ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঘুমের দেশে তলিয়ে যাচ্ছি। পরের দিন সন্ধ্যায় আবার শাকিলকে নিয়ে হাসপাতালে ঢুকলাম জাফরিনকে দেখার আশায়। সবার শেষে আমার নামটা ডাকিয়ে উঠল। আমি চুলটা হাত দিয়ে একটু গুছিয়ে নিয়ে ডাক্তারনির কক্ষে প্রবেশ করলাম। হাই জাফরিন। আপনি আবারও? হ্যাঁ, 500 টাকা দিয়ে এসেছি। আবার কেন এসেছেন আপনি? তোমাকে দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এসেছি। তুমি মানে? আসলে পছন্দের মানুষকে আপনি করে বলতে কেমন যেন দেখায়। মনে হয় কোনো সিনিয়র মানুষের সঙ্গে কথা বলছি, তাই আমি তুমি করেই বলবো। পছন্দের মানুষ মানে কি বলছেন আপনি এসব? আসলে তোমাকে দেখে লাভ এট 26 সাইড হয়ে গেছে, তাই এসে পড়েছি। ও, তার মানে আগে 25 জনের সাথে আপনার লাভ হয়েছিল? হ্যাঁ, এখন তুমি আসো আপাতত। জীবনে এই প্রথম দেখলাম কারো লাভ 26 সাইড হয়। তোমার ঠোঁটগুলো খুব সুন্দর। আর কিছু? অত কিছু তো এখনো দেখিনি, দেখার পর বলবো। তা পুলিশকে কি এখন ইনফর্ম করব না বের হবেন? ওমা, বিয়ের এত তারা কিসের? সমস্যা নেই, আমাদের বিয়েতে পুলিশই সাক্ষী থাকবে। আপনি কি পাগল? হওয়াটা কি প্রয়োজন? আপনি এত কথা কিভাবে বলেন? উফ। মুখ দিয়ে। আমি আপনার নামে কমপ্লেইন করব। আমার আব্বুর কাছে নাকি? হ্যাঁ। নাম্বার দিব? দেন। নাম্বারটা দেওয়ার সাথে সাথে জাফরিন কল দিল, আর সাথে সাথে আমার ফোনটা বেজে উঠল।
আর মেয়েটার আগে দাঁতে দাঁত চেপে রেখেছে। সালমান আমার পায়ে গোতা দিয়ে বলছে, হারামি আজ চল, নয়তো সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে। আমিও মনে করছি যে যাওয়া প্রয়োজন। সো বাই জাফরিন। তো আবারও বাসার উদ্দেশ্যে রওনা। রাত্র যায়, সকাল হয়, তবুও যেন কোনো কিছুর তাড়া নেই। পড়াশোনা শেষ করেই বসে আছি আর মনে মনে ডাক্তারনির কথা ভাবছি। অনেকগুলো ফোন দিয়েছিলাম কিন্তু একটা ফোনও ধরেনি মেয়েটা। সন্ধ্যা হলো, আমি আবার চলে গেলাম হাসপাতালে। কিন্তু আজ আর ভেতরে গেলাম না, বাইরেই অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ সে বের হলো, ঠিক সেই মুহূর্তে আমি তার সামনে হাজির। এতগুলো কল দিলাম, ধরলে না যে? কেন ধরবো? প্রেম করবে তাই? আমি প্রেম করব না। কেন? তোমার কি মেয়েলি কোনো প্রজ্ঞা আছে? এবার মেয়েটা হেসে উঠল। তা আমায় কি ভালোবাসেন নাকি? না, প্রেম করি জাস্ট। প্রেম আর ভালোবাসার তফাৎ কি? বুঝে যাবা। তা প্রেম ভালোবাসাটা কি? বর্তমান যুগে ভালোবাসা মানেই একটা গর্ত আর দুটো উচ্চ পর্বতমালা। গর্তে সবাই ডুবে যেতে চায় আর পর্বতে চলতে ফিরতে চায়। ছি, কি নোংরা ভাষা। বাংলা ভাষা এটা। আমি বাসায় যাব। বিয়ের আগেই? উফ, আপনি আসলেই একটা পেইন। তাহলে তুমি কিলার হও, দুজনে মিলে পেন কিলার হয়ে যাব। এভাবেই কথা চলতে থাকে মেয়েটার সাথে। প্রতিদিনই তাকে ডিস্টার্ব করা আমার রুটিন হয়ে গিয়েছিল। আস্তে আস্তে সেও আমার সাথে কথা বলতে লাগলো, আপনি থেকে তুমিতে এসে গেল। তো সেদিন সোমবার ছিল, জাফরিনের ছুটির দিন। রাত্র তখন 10টা বাজে। আমি রাস্তার ধারে বসে বসে সিগারেট খাচ্ছিলাম। হঠাৎ আমার সামনে জাফরিনের গাড়ি এসে হাজির। সে গাড়ি থেকে নেমে আমার সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, এই নির্জন রাস্তায় একা একা কি করো হিমু? অপেক্ষা করছি, যদি কোনো সুন্দরী ডাক্তার নিয়ে আসে তাহলে যাতা দিব, তো তাই। ভালো কথা কি তুমি বলতে পারো না? খারাপটাই বা কী বললাম বলো? তোমার সাথে আর কথাই পারি না। তুমি হাস নাকি, পারবা? আবার শুরু করলা? খেলা নাকি যে শুরু করব? চুপ থাকো তো। ওকে। তা তুমি যে বলো আমায় প্রেম করো, এটা কি আসলেই সত্য? হুম। এর আগে কয়টা করেছো? ওই যে 25টা। তা এতগুলো করার কারণ? ছেড়ে চলে যেত যে। কেন? করিনি যে কিছু। স্টুপিড একটা। কথায় কথায় মাঝে উল্টাপাল্টা চিন্তা। এতটুকু বলে আমার মাথায় ঠোস দিয়ে সে চলে যেতে লাগলো। বলেছিল সঙ্গে যাবার, কিন্তু যেতে ইচ্ছে হয়নি। এভাবেই চলে গেল 2টা মাস। এর মাঝে সবসময় জাফরিনকে বিরক্ত করতাম। এখন সে আর আগের মতো বিরক্ত হয় না, সব কথা হেসেই উড়িয়ে দেয়। হাসপাতালের কাজ শেষ করে সে ফোন দেয় দেখা করার জন্য। দেখা গেলে সে নিয়ে যায় কোনো এক ফুচকার দোকানে। সে ফুচকা খায় আর আমি সিগারেট। অবশ্যই সিগারেট খাওয়া নিয়ে অনেকবার রাগারাগি করেছে সে আমার সাথে, কিন্তু কাজ হয়নি। তো একদিন কি হলো, আমি জাফরিনের সাথে বসে আছি, হঠাৎ মোবাইল একটা ফোন আসলো। যেই না আমি ফোন বের করেছি, সাথে সাথে আমার পকেট থেকে 3টা কন মাটিতে পড়ে গেল। জাফরিন বেশ রাগি চোখে আমার দিকে তাকিয়ে বলল, এটা কি হিমু? দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছি। তা তুমি কি করো এটা দিয়ে? ছি, তুমি এমন। আমি কখনোই ভাবিনি। আমি জানতাম যে তুমি সোজাসুজিভাবে কথা বলো, আবার নোংরা কথাও বলো, কিন্তু এটা কখনো ভাবিনি আমি। আরে আজব তো, আমি এগুলো দিয়ে ক্যারাম বোর্ড ঘষবো, বোর্ডটা খসখসে হয়ে গেছে তাই। হুম, এখন তো ধরা পড়ে এগুলো বলবেই। ধুর, আমি কি ফকির নাকি 2 টাকার কন ব্যবহার করব ওই কাজে? ছি হিমু, ছি। ব্যাস কান্না শুরু। এই প্রথম জাফরিনের চোখে পানি দেখলাম, কিন্তু সেটা কেন তা অনুধাবন করতে পারলাম না। সে কাঁদতে কাঁদতে চলে গেল। আমিও গিয়ে শাকিলকে মারতে লাগলাম। এই হারামির ক্যারাম খেলার কারণে আজ এই অবস্থা। আর শালা আমার কথা শুনে দাঁত কেলিয়েই যাচ্ছে। হঠাৎ সে বলে উঠল, মামা, মেয়ে তো তোরে ভালোবাসা ফেলছে। এবার আমি হাসি মুখটাও চুপসে গেল। ভালোবাসা শব্দটা আমার সাথে যায় না। আমি চাই না কেউ আমাকে ভালোবাসুক। আমার একাকী জীবনটাই বেস্ট। কখনো কখনো কাউকে বিভ্রান্তিকর অবস্থায় ফেলি বা দুষ্টুমি করি, এতটুকুই। জাফরিনের সাথেও দুষ্টুমিই করেছি। আচ্ছা, কোনো মেয়ে কি এমন উদ্ভট কথায় কখনো পটে? তাই সবসময় উল্টাপাল্টা আচরণই করতাম তার সাথে। আজ প্রায় 8 দিন হয়ে গেল মোবাইলটা বন্ধ করে রেখেছি। কেন রেখেছি সেটা জানি না। সালমান একবার বলেছিল যে জাফরিন নাকি কল দিয়েছে সালমানের মোবাইলে। তেমন গুরুত্ব দেয়নি। কখনো কখনো মোবাইল বন্ধ করে রাখার মজাটাই আলাদা। তাকিয়ে দেখি পাশের পাশে নতুন ভাড়াটি এসেছে, সাথে একটা সুন্দরী তরুণীও। এর মধ্যে সালমান বারবার বলছিল জাফরিনের কথা, কিন্তু আমি বারবার এড়িয়ে গেছি। তো বিকেলে যখন ভাড়াটিয়া মেয়েটি বাইরে এসেছে, তখন তার সাথে পরিচিত হচ্ছিলাম।
মেয়েটা দেখতে খুব মিষ্টি। যেই না দুষ্টুমি করে মেয়েটার হাতটা ধরেছি, সামনে তাকিয়ে দেখি জাফরিনের চোখ লাল করে আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটা এসে আমার গালে ধুম করে 2টা চড় বসিয়ে দিল। কুত্তা, তুই এখানে মোবাইল বন্ধ করে অন্য মেয়ের সাথে প্রেম করছিস? তুই মানে? তুই মানে তুই? মোবাইল বন্ধ কেন তোর? এমনি বন্ধ। কেন, কি হয়েছে বলো? আমি তোমায় ভালোবেসে ফেলেছি হিমু। মানে কি? মানে এতদিন আমার মাথা খেয়েছো, এখন বলো মানে কি? আরে আমি এমনি ফান করছিলাম। দেখো আমার এই প্রেম টেমে পোষে না। এবার জাফরিনে কান্না করতে লাগলো, খুব জোরেই কান্না করছে ও। কী করবো বা বলবো আমি বুঝতেছি না। কোন ছেলে কন নিয়ে ধরা খাওয়ার পর ও কোনো মেয়ে প্রেম করে, এই ব্যাপারটাই মাথায় ঢুকছে না। কনটা যেন প্রেমটা ঢেলে দিয়ে চলে গেল। জাফরিন কান্না করতে করতে চলে যেতে লাগলো। আমি আর ওকে আটকালাম না। হঠাৎ দেখি সে দৌড়ে আবার সামনে এসে দাঁড়ালো আর বলল, তোমার তো প্রেমে পোষে না, তাই না? হুম। চলো বিয়ে করে নেই তাহলে। না। তাহলে এতদিন আমায় টর্চার করেছো কেন তুমি? এটা বলে সে আমায় ঠেস মেরে মাটিতে ফেলে দিল আর তার পার্স থেকে একটা ড্রপ বের করে আমার চোখের সামনে এনে ধরে বলল, বল বিয়ে করবি, নয়তো এই ড্রপ ঢেলে দিব চোখে। সারা জীবন কানা হয়ে কাটাতে হবে। এই না না প্লিজ না, এমন করো না। বল রাজি? হ্যাঁ আমি রাজি। জাফরিন আমায় টেনে মাটি থেকে উঠালো আর সালমানকে বলতে লাগলো, তুমি সামনের কাজী অফিসে যাও, গিয়ে সবকিছু আয়োজন করতে থাকো, আমি তোমার বন্ধুকে নিয়ে আসছি। জি ভাবি। ভাবি মানে? জাফরিন ধমক দিয়ে উঠলো আর ড্রপটা আরেকবার দেখালো, তাই চুপসে গেলাম। অতঃপর রিক্সা করে কাজী অফিসের দিকে যাচ্ছি। পাশে একটা সুন্দরী মেয়ের দিকে তাকাতেই জাফরিন আমার চোখের সামনে ড্রপটা এনে বলল, অনেক জ্বালিয়েছো আমায়, এখন অন্য কারো দিকে তাকাবা? একদম কান্না করে ঘরে বসিয়ে রাখবো। চিনো আমারে? আমি চোখের ডাক্তার। তাই তো আমার মাসুম চোখ দুইটা নিয়ে ভয় দেখাচ্ছে। জীবনে প্রথম ভালোবেসেছি, আর সেই ভালোবাসার জন্য সব করতে পারবো। তোমায় মারতেও পারবো, মরতেও পারবো। মেয়েটা আর কিছু না বলে আমার হাতটা জড়িয়ে নিল, কেমন যেন একটা বিজয়ের হাসি দিল, আবার চোখও মারলো। আমার কষ্টে চিক্কুর আসতেছে আর হেতি রোমান্টিক হইতেছে। অতপর একটা গান মনে পড়লো, যে সিচুয়েশনের সাথে সেই মেস করেছে, আমি ফাইসা গেছি মাইনকার চিপায়। আপাতত আপনারা বিদায় নিন, দেখা যাক সামনে কি হয়, মাইনকার চিপা থেকে কতটুকু বের হতে পারি নাকি আরও ঢুকি। আর কমেন্টে জানাবেন গল্পটি কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে সামনের দিনে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। এবার তোর ঘুড়ি কাটলাম। কথাটা শুনে আমি সেদিকে তাকালাম, দেখি আমাদের বিল্ডিংয়ের পাশের বিল্ডিংয়ের ছাদে 4টা মেয়ে ঘুড়ি ওড়াচ্ছে। আর কালো ড্রেস পরা লম্বা চুলের মেয়েটা সবার ঘুড়ি কাটতে ব্যস্ত। আমি চেয়ে আসি সেদিকেই, কি মিষ্টি হাসি মেয়েটার। আপনি তো দারুণ ঘুড়ি উড়াতে পারেন। সন্ধ্যা নেমেছে, সবাই ঘড়ির সুতো গোছাতে ব্যস্ত। ঠিক সে সময় আমি একটু জোরেই বলে ফেলেছি মেয়েটার উদ্দেশ্যে কথাটি। সবাই চুপ হয়ে গেল। এতক্ষণে তারা বুঝতে পারেনি আমি তাদের ঘুড়ি ওড়ানো দেখছি। আপনি আপনি কি? সেই মেয়েটি ঝটপট বলে বসলো। আমি কিঞ্চিত হেসে বললাম, আবির। আমাকে চিনবেন না, এ বাড়িতে নতুন ভাড়াটে এসেছি। ও, তা ঘুড়ি উড়ানো দেখছিলেন? জি। আর কিছু দেখছেন নাকি? মানে মেয়েটির দিকে তাকিয়েছিলেন নাকি? আমি হেসে উঠলাম। ওরা আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বললাম, হয়তো দেখেছি, কারণ মানুষ তো সৌন্দর্যের পূজারী, সবাই সৌন্দর্যতা পেতে চায়, তার মোহিতেই নিজেদেরকে বিকশিত করতে চাই। সবাই সুন্দর বস্তুকে দেখে এক দৃষ্টিতে, আমিও তার ব্যতিক্রম নই। তাই আপনার মতো একটি সুন্দর পাপড়িকে দেখার মতো দায়িত্বটা মিস করিনি। আমার কথা শুনে ওরা সবাই অবাক চোখে তাকিয়ে আছে। হয়তো তার আশা করেনি আমি এমন কিছু বলবো। কপট রাগে একজন বলল, এই আলিশা, চল তো এখান থেকে, পক পক করে লাভ নেই। যাক, মেয়েটির নাম তাহলে আলিশা। আমিও চলে আসলাম সেখান থেকে। রুমে এসে বারবার মনে পড়ছে মেয়েটির হাসির কথা, মেয়েটির কথা বলার ভঙ্গিমা। ঘুড়িটার আজ কি হলো? আজ কি ওড়াবেন না? আজও রোদের রঙিন ঝলকানিতে সমন্বয় একটি নরম রৌদ্রময় বিকেল। বড় শিশু গাছের ফাঁক দিয়ে পশ্চিমা আকাশের লালা আভা সূর্য মোহিত করছে চারিদিকটা। পাশের বিল্ডিংয়ে চোখ ফেললাম ছাদে উঠেই। তখনই দেখি কালকের সেই মেয়েগুলো ছাদের এক কোণেতে বসে ঘুড়িতে কী যেন করছে।
পাশাপাশি বিল্ডিং এবং ছাদ হওয়াতে কথা বলে স্পষ্ট শোনা যায় এবং সেখানে যাওয়াও যায়। আমার ভাবনাতে অবসান ঘটিয়ে ঝাড়ি দিয়ে আলিশার পাশের একটি মেয়ে বলে উঠল, কেন? আপনাকে কেন বলবো শুনি? না, আপনারা অনেক ভালো ঘুড়ি উড়াতে পারেন। আপনারা হলেন উড়ন্ত ঘুড়ির বকবকানি নাটাই। কি বললেন? আপনার সাহস তো কম না। আমি মুচকে হাসলাম। প্রকৃতি দেখছি আর ওদের ঘুড়ির কাজ দেখছি, কিন্তু সময় তার গতিতে চলে যাচ্ছে। এরা আজ মনে হয় ওড়াবে না, তাই বাইরের দিকে তাকালাম। সে সময় শুনলাম, আলিশা, তুই বেশি বুঝছিস। এভাবে ঘুড়ির কল বানালে কিন্তু উড়বে না। মাপটা সঠিক করে নে। আরে আমরা তো এটা কেউই পারি না। এখন কি হবে? তাহলে আজ প্রথম তোর বানানো ঘুড়ি উড়াতে পারবো তো? কি জানি, ধুর, ভালো লাগছে না। আমি ওদের কথাগুলো শুনে তাকালাম। তাহলে এরা আজ নতুন ঘুড়ি ওড়াবে, কিন্তু কালের সুতো ঠিক করেই লাগাতেই পারছে না। আর এটা তো হেব্বি সহজ কাজ। আমি বললাম, আমি কিন্তু ঠিক করে সুতো লাগাতে পারি। সবাই আমার দিকে তাকালো। আমি চেয়ে আছি তাদের দিকে। একটি মেয়ে বলল, তো আমরা কি করব? আইসে কোথা থেকে হিরো, মেয়ে দেখলেই হেল্প করতে আসে। যান, নিজের চরকাতে তেল দেন। হি হি হি, এই যে শাকচুনির ছোট বোন, আমি চরকাতে তেল দেই না, কারণ আমি সুতো কাটি না। আপনারা ঘুরে ওড়ান আপনাদের মতো, আমি আসি। কথাগুলো বলেই পিছনে ফিরতেই আলিশা বলল, এই যে শুনুন, এদের কথায় কিছু মনে করবেন না। আপনি একটু এসে হেল্প করেন না প্লিজ, নতুন ঘুড়ি তো। আমি কথা বাড়ালাম না। এক লাফে আলিশাদের বিল্ডিংয়ের ছাদে চলে গেলাম। গিয়ে ঘুড়িটা হাতে নিতেই দেখি সেই অবস্থা। কালের সুতো বানাতে পারছে না। আমি কিছু বললাম না, ঝটপট সুতো লাগিয়ে দিয়ে বললাম, হয়ে গেছে। অনেক ধন্যবাদ, যান এখন। আমি আর না দাঁড়িয়ে সোজা আবার আমাদের বিল্ডিংয়ের ছাদে চলে আসলাম। বাতাস বইছে দারুণভাবে, তাই সেই ঘুড়িও উড়াতে শুরু করে দিয়েছে। আমি ঘুড়ির দিকে না তাকিয়ে আলিশার দিকে তাকিয়ে আছি। বেশ কিছুক্ষণ পর চেয়ে থেকে শুনতে পেলাম, ওই মিস্টার, আমার বান্ধবীর দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? ইয়ে না মানে আসলে। আলিশা, ছেলেটি তোর দিকে চেয়েছিল, তুই ঘুড়ি উড়াচ্ছিলি। ওই চল তো, এক্ষুনি চলে যাই। বেয়াদব ছেলে কোথাকার। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে তারা ঘুড়ি নামিয়ে ছাদ থেকে চলে গেল। আমি কিছুক্ষণ বোকার মতো সেদিকে চেয়ে থেকে আমিও চলে আসলাম। মেয়েটি আসলেই দেখতে সুন্দর। ওর অনাবিল চিকন দাঁতের হাসি, ওর ঠোঁট বাঁকিয়ে কথা বলার ধরন, ওর কালো চুল, সব মিলিয়ে সৌন্দর্যের আধার। যে কোনো ছেলে প্রথম দেখে তার প্রেমে পড়ে যাবে। আর আমি তো কোথাকার কোনকে বালিশে মাথা গুঁজে আলিশা মেয়েটির কথা ভাবছি। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। পরের দিন সকালে আমার ক্লাস থাকায় তাড়াতাড়ি বের হচ্ছি। গেট থেকে বের হয়ে জোরে সাইকেল প্যাডেল চেপেছি। তখনই পেছন থেকে আরও একটি সাইকেল হুড়মুড় করে আমার সাইকেলে এসে ধাক্কা দিল। ও মা গো, বলেই জোরে চিৎকার দিয়ে উঠলাম। ধুলো থেকে উঠে দাঁড়িয়ে সামনে তাকিয়ে দেখি আলিশা আর একটি মেয়ে জোরে জোরে হাসতেছে। ওদের হাসি দেখে রাগে কপাল কুঁচকালাম। ঝাড়ি দিতে যাব, তখনই শুনলাম, এত বড় ছেলে, নিজেকে সামলাতে পারো না। আলিশার দিকে তাকিয়ে সবরাগ চলে গেল। সে আজ মন খুলে হাসছে। আমি ওর হাসি দেখে মাথা চুলকিয়ে মুচকে হাসতে লাগলাম। আমার হাসি দেখে আলিশা হাসি থামালো, বলল, সরি, আসলে ব্রেকটা ঠিকমতো কাজ করছে না, তাই কন্ট্রোল করতে পারিনি। ঠিক আছে। ভাইয়া, তুমি এত বড় হয়ে গেছো, তাও পড়ে গেছো। আমার বোন আরিতা। এই চুপ থাক, এখন চাই পাই। পাশের গেট দিয়ে চলে গেল। আর আমি সেদিকে তাকিয়ে আছি। এমন হবে ভাবিনি। ধুলে গড়াগড়ি খেয়ে মন চাচ্ছে না ক্লাসে যাই, তবে সেটা খুব গুরুত্বপূর্ণ, তাই কাপড় চেঞ্জ করে চলে আসলাম। সন্ধ্যা পার হয়ে গেছে অনেক আগে, এখন বাজে 8টা। আমি ছাদে উঠলাম। চারিদিকে ঝিকিমিকি করছে তারার দলেরা, সাথে বড় একটি চাঁদ আলো ছড়াচ্ছে খোলা প্রান্তর আর বাড়ির ছাদে। আজ বিকেলে ছাদে উঠলে আলিশাকে দেখিনি, তাই মনটা কেমন যেন বিষণ্ণ লাগছে। ছাদে কোণে দাঁড়িয়ে দূরের তারা দেখছি। তখনই শুনলাম, আপু, এই ভাইয়াটা না, দেখো, একা দাঁড়িয়ে আছে, যে কিনা সকালে ধুলোয় মাখামাখি হয়েছিল। চুপ ফাজিল মেয়ে, ওই দেখ আকাশে আজ কত তারা। ওদের কথা শুনে আমি সেদিকে তাকালাম। দেখে আলিশা আর আরিতা এসেছে জ্যোৎস্না বিলাস করতে। আমি বললাম, আপনি এ সময়? জানালার ফাঁক দিয়ে জ্যোৎস্নার আলো এসে পড়ছিল, তাই আর থাকতে না পেরে ওকে নিয়ে ছাদে চলে আসলাম। ও, আমিও এসেছি সেটার জন্য। বেশ তো, তা আজ বিকালে আপনাকে দেখিনি যে। ঘুমাচ্ছিলাম। সাইকেল থেকে পড়ে যেয়ে অনেক লেগেছে তো,
তাই ব্যথায় বেচারা ঘুমিয়ে পড়েছিল। চুপ। আরিদার কথা শুনে আমরা দুজনেই হাসলাম। ওরা দুজনে আকাশ দেখতে লাগলো। আমি এই ফাঁকে মুঠোতে করে কয়েকটি জোনাকি পোকা হাতে নিয়ে বললাম, এই যে একটা জিনিস দেখবেন। কি? আসি ওখানে। ওকে, আসুন। আমি এক লাফে ওদের ছাদে গেলাম, একদম ওদের সামনে গেলাম। আলিশার মুখের সামনে হাত এনে জোনাকি পোকা ছেড়ে দিলাম। জোনাকি পোকাগুলো আস্তে আস্তে উড়ে যেতে লাগলো। আলিশা সেদিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি বললাম, চেয়ে দেখো তুমি ওই নীল আকাশ পানে। ওই আকাশে চাঁদ ছড়াচ্ছে গভীর জ্যোৎস্নার আলো। জ্যোৎস্নার টানে নদীর বুকে জোয়ার ভাটা নেমে আসে। কেন জানো? ভালোবাসার জন্য। ওই দেখো আলোর মেলা জোনাক পোকার মাঝে আরও ছড়াচ্ছে গভীরতার তার অস্তিত্বে। কেন জানো? ভালোবাসার জন্য। তাই যা করে জোনাক পোকা নীল আকাশের তরে। কথাগুলো বলে আমি আলিশার দিকে তাকালাম। সে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমি মুচকি একটা হাসি দিলাম, আর দাঁড়ালাম না, সোজা লাফ দিয়ে চলে এলাম আমাদের ছাদে, তারপর রুমে। এভাবে আলিশার সাথে পরিচিত বাড়তে লাগলো। কয়েকদিন পরে আমি ওদের সাথে মিশে গেলাম। সবাই বিকেল হলে ছাদে ঘুরিয়ে উড়াই। আমি আর আলিশা বাকিদের ঘুড়ি কেটে দেই। এভাবে দিনগুলো চলে যাচ্ছিল। রোজ আলিশাকে আড়াল থেকে দেখতাম। যখন সে বাইরে বের হতো তার পিছু পিছু যেতাম অনেকটা দূরত্ব রেখে, যাতে সে বুঝতে না পারে আমি তাকে ভালোবাসি। রোজ লাল খামে একটি কাগজ পাঠাতাম। সেই কাগজে লেখা থাকতো ছোট্ট করে কবিতার কয়েক লাইন, আর সাথে থাকতো হলদে গোলাপ। এভাবেই কেটে যায় 2 মাস। আমি আর পারছি না এভাবে একা থাকতে। রোজ তাকে দেখা, তার সাথে কথা বলা, তার পিছু পিছু চলা একাকিত্বটাকে আরও গভীরভাবে বাড়িয়ে তুলেছে। যা আর পারছি না। আমার একাকিত্বের মাঝে তাকে চাই। দুজনে সাইকেল নিয়ে ঘোরাঘুরি, আইসক্রিম খাওয়া, ছোট বিলের নৌকাতে চড়ে বেড়ানো। সবটা সময় ও থাকলেও একা লাগতো, কারণ তাকে যে বলিনি ভালোবাসি আমি তাকে। তাই আর থাকতে না পেরে সব বলবো বলে বিকেলে ছাদে উঠলাম। ছাদে উঠে দেখি আলিশারা বসে লুডো খেলছে। আমি এক ঝাঁপ দিয়ে ওদের সামনে গেলাম। আলিশা বলল, তুমি আরেকটু আগে আসতে পারলে না? তাহলে তোমাকেও নিতাম। আবির কত ব্যস্ত থাকে, সে কি আর তাড়াতাড়ি আসবে? হয়েছে এখন। এই দেখো চেয়ার, যা বসো। আমি কিছু বললাম না, ঝট করে ওদের লুডোর বইটা তুলে নিলাম। সবাই আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাই কিছু বলতে যাবে তখন আমি পেছন থেকে ডান হাত সামনে এনে লাল নীল হলুদ 3টি রঙের গোলাপ নিয়ে আলিশাকে একটু জোর গলায় বলতে লাগলাম, শোনো আলিশা, জানি না ভালোবাসার কোনো রং আছে কিনা। যদি থাকে তাহলে তার নাম হতো ধূসর। কারণ কোনো মানুষ অন্য কাউকে ভালোবাসলে তা যদি অপ্রকাশিত থাকে তবে তা ধূসর রঙের। জানি না কারো প্রতি কারো ভালোবাসা কিভাবে সৃষ্টি হয়, তবে তোমার প্রতি আমার মনের 4 দেয়ালের ভাঙ্গাচোরা উঠানে ভালোবাসার সৃষ্টি হয়েছে। তোমার পবিত্র হাসি, তোমার চিকন সাদা দাঁতের প্রতিফলতায়, তোমার হালকা লাল রঙের লিপস্টিক ঠোঁটের মাদকতায়, তোমার অগোছালো গোছালো চুলের সংমিশ্রণতায় আমি ভালোবাসার প্রতিধ্বনি খুঁজে পেয়েছি। বারবার আমার বাম পাশের হার্টবিটটা তোমার সঙ্গীহীনতায় বলে চলেছে, হে বালক, তোমার মনের বালিকাকে আমন্ত্রণ জানাও তোমার মনের উঠোনে। হয়তো তোমাকে অনেক ছেলে ভালোবাসি নামক ছোট্ট শব্দ মধুরভাবে বলেছে। হয়তো তোমার জন্য কত ছেলে তার মনের শহর যানজটহীন করে রেখেছে। তুমি তাদের মধ্যে যে কাউকে বেছে নিতে পারো, সেটা তোমার ব্যাপার। আমাকে ফিরিয়ে দিতে পারো, সেটাও তোমার ব্যাপার। আমি বলবো না আমাকে তোমার ভালোবাসতেই হবে। শুধু আমি আমার মনের কথাগুলো তোমাকে জানালাম। কয়জনই বা পারে তার মনের কথাগুলো এভাবে কাছের মানুষের কাছে প্রকাশ করতে? সবটাই তো অপ্রকাশিত রয়ে যায়। হয়তো আমাকে ফিরিয়ে দিবে, তবে এরপর আর তোমার এই চাঁদ বদনখানি আর দেখা হবে না আমার। একলা বসে তোমার কথা ভাববো বারবার। তুমি জানবে না তা কখনোই। ভালো থেকো। ফুলগুলো আলিশার লুডো খেলার টেবিলে রেখে চলে আসলাম। আছি আর ভাবছি, আর দেখা হবে না তাকে। ভেবেছিলাম আমার হাত শক্ত করে ধরে বলবে, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু সেটা কেবল ভাবনাতেই মানায়। চোখের কোণে সামান্য জলের অস্তিত্ব টের পাচ্ছি। তাই পিছনে তাকাইনি একবারও। ইচ্ছে ছিল সে এসে জড়িয়ে নেবে, কিন্তু তারপর চলে যায় 16 দিন। আমি আলিশাকে আর দেখিনি একদিনও। আর ছাদে যাইনি আমি একদিনে একবারও। তার পিছু নিয়ে হটিনি কোনো পথ। তার সাথে এখনও বেড়েছে দূরত্ব। রুম থেকে বেরই হয় না আমি আর। কোনো এক সকাল নিজেকে আলিশাকে ছাড়া আগের মতো হতে হবে এইভাবে ঠিক করতে লাগলাম। তাই রুম থেকে বের হইতেই চোখ কপালে উঠলো আমার। কারণ ড্রয়িং রুমের সোফাতে আম্মুর সাথে বসে আলিশা আর আরিতা গল্প করছে হেসে হেসে। 16 দিন পর আলিশাকে দেখলাম। আগের মতোই আছে দিব্যি, কিন্তু আমার সবার আগের মতো নেই। আমি সামনে যেতেই আম্মু বলল, আবি দেখ কারা এসেছে। কারা আম্মু? আরে বাবা, আমাদের পাশের বিল্ডিংটা দেখছিস না, ওটাই এদের বাড়ি।
আমরা তো নতুন, তাই পরিচিত হতে এসেছে। ও ভালো, কিছু না বলে চলে আসলাম। আসার আগেই আর চোখে আলিশার দিকে তাকালাম, দেখি আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু বুঝতে পারছি না ও কেন আমাদের বাড়িতে আসলো। আমি কি আবার কিছু করেছি, নাকি আমাকে মিষ্টি কথা প্রথমে বলে পরে সব বলে দিবে, কি জানি। কথাগুলো ভাবতে ভাবতে সাইকেলের প্যাডেলে পা দিতে যাব, তখনই হুমড়ি খেয়ে সামনের দিকে নেমে তাকিয়ে দেখি সাইকেলের চেন আগেই পড়ে আছে। তাই জোরে চাপ দিয়ে যে এটাই হলো, তাড়াতাড়ি চেন তুলে চালাতে যাব, তখনই শুনলাম, এই যে হাম্বা। হাম্বা? ওই আমি হাম্বা? হাম্বা মানে গরু, তুমি তো একটা গরু, মানে হাম্বা। কেন? কেন মানে কি? এতদিন কোথায় ছিলে? তা জেনে কি করবে? চুপ হাম্বা। এতদিন আমার সামনে আসোনি কেন? এতদিন আমার পিছনে কেন ছিলে না? দূর থেকে লুকিয়ে কেন দেখোনি? রোজ রাতে লাল খামের চিঠি আর হলদে গোলাপ কেন দাওনি? আমার সাথে ঘোরোনি কেন? মামা মানে? মানে হাম্বা, তোমাকে অনেক মিস করেছি। তুমি সব জানতে? সাথে কি আর হাম্বা বলি? সবই জানি। একটা মেয়েকে কোনো ছেলে কিভাবে দেখে সব বোঝে মেয়েরা, বুঝছো মিস্টার হাম্বা? ওই হাম্বা বইল না। চুপ। এতদিন কেন আসোনি সেটা বলো। কেন আবার? তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে, সে কারণে রাগে দুঃখে কষ্টে আর যাইনি। ও হরে আমার হাম্বাটা, তোমাকে কি আমি ফিরিয়ে দিয়েছিলাম সেটা বলেছি? না, তবুও। ওই, তোমাকেও আমি ভালোবাসি, কিন্তু কেবল দেখতে চেয়েছিলাম তোমার ভালোবাসাটা ঠিক কী রকম। সত্য যে আমাকে অনেক ছেলে প্রপোজ করেছে, তাদের ভালোবাসা তাদের প্রপোজ করার মাধ্যমে কেমন হয় তা বোঝা যেত, কিন্তু তোমার সরলতা, তোমার সত্য কথা বলা, সব মিলিয়ে তুমি সেসব ছেলেদের থেকে আলাদা। কেবল দেখছিলাম তুমি কি করো এ কদিনে। আমি আলিশার কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে আছি। তার মানে কি তবে আমি পেলাম তাহারে? হয়তো পেয়েছি তাহারে। আমি বললাম, তা কি দেখলে? দেখলাম আর কই, আন্টির থেকে শুনলাম তুমি নাকি ঠিক মতো খাওয়া দাওয়া করো না, বাইরে বের হও না, সবার সাথে কথা বলো না। ও, তো মিস্টার হাম্বা, প্রপোজ তো ভালোই পারো করতে। আমার বান্ধবীরা ক্রাশ খেয়েছে তোমার প্রপোজালে, ওদের দিকে কিন্তু তাকাবা না। হি হি হি। হাসবে না হাম্বা কোথাকার। চলো বিলে নৌকা নিয়ে আজ ঘুরবো, সাইকেল চালাও। এই পারবো না, তুমি আমাকে হাম্বা বলেছো। তুমি তো একটা হাম্বা, চলো তো চলো। অগত্যা আর কি। আলিশাকে সাইকেলের সামনে বসিয়ে চললাম বিলের ধারে, যেখানে নৌকা নিয়ে আমার বিলের শেষ অবধি পাড়ি দিয়েছি। আলিশা বক বক করছে আর আমি নীরবে তা শুনছি। মাঝে মাঝে ওর এলোমেলো চুলগুলো আমার মুখে এসে পড়ছে। ওর চুলের গন্ধ আর পারফিউমের গন্ধে মাতোয়ারা, মনে হয় সানসিল্ক হেয়ার রিফ্রেশ দিয়েছে। ধন্যবাদ সবাইকে।